ওকে, আমরা এবার সেকেন্ড পার্ট শুরু করলাম এক্সেপশনে, তাই তো? তো দেখেন, এবার যে কোডটা আপনাদেরকে দেখতে দিয়েছিলাম সেই কোডটা হচ্ছে এই জায়গার কোডটুকু একটু দেখেন। আমি একটু জুম বাড়াচ্ছি এই কোডটুকু। তো ওরা কী করেছে, একটা ক্লাসের মধ্যে স্ট্যাটিক একটা মেথড বানিয়েছে, যে মেথডের মধ্যে আমরা এই ডিভাইডেশনের কাজটা করতেছি। তো ওরা বলতেছি কি, দেখেন বলতেছে নাম্বার 2 যদি হয় 0, কারণ নাম্বার 2 যদি 0 হয় তখন আমরা ডিভাইড যদি করতে যাই তখনই এক্সেপশন আসবে, ইরর আসবে। তো এই জন্য ওরা কী করছে, ইররটাকে সলভ করছে এভাবে যে থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, দেন মেসেজটা দিয়ে দিছে যে কি মেসেজ দেখাবে আমাদেরকে। ওকে, আচ্ছা, আমরা যদি চাইতাম এটাকে আমরা ট্রাই ক্যাচও করতে পারতাম। ওকে, ট্রাই ক্যাচের মধ্যে আমরা আসলে এই লাইনটা লিখতাম, তখন রিটার্নের লাইনটা থাকতো ট্রাই ক্যাচের ভিতরে, ক্লিয়ার? আর ক্যাচটা থাকতো নর্মালি এই যে প্রিন্টার্স দিয়ে। হ্যাঁ, না এইখানে তো ওই ডাইরেক্ট থ্রো দেয় নেই, এখানে এখানে পুরো কথাটা লিখে দিছে, তো বুঝছেন না? ওই থ্রো করা যায়, এই থ্রো করা যায়, এখানে করা যাবে। এখানে আপনি লিখতে পারবেন যে অ্যারিথমেটিক এক্সেপশন। ওকে, আচ্ছা দাঁড়ান, এই কোডটা আমি আপনাদেরকে লিখিয়ে দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবেন আশা করতেছি। আমি আরেকটা নতুন ক্লাস নিচ্ছি, এটার মধ্যেই ইউটিলি নিলাম, নিউ জাভা ক্লাস, ওই নামটাই নিয়ে আসলাম। ওকে, তাহলে এই জায়গাটুকু ফেলে দিচ্ছি। এইখানে আমরা বানাচ্ছি একটা মেথড, সো পাবলিক, ওরা স্ট্যাটিক বানাইছে, আমরা স্ট্যাটিক বানাবো না, ইন্টিজার কোশ্চেন, তাই তো? মানে কি জানেন তো, কোশ্চেন মানে কিন্তু ভাগ, ভাগফল। আর আমরা এখান থেকে দুইটা প্যারামিটার ওর কাছে পাস করে দিচ্ছি। ওকে, এবার আমরা বলতেছি ইফ নাম্বার 2 ইকুয়ালস 0, দেন আমরা কি চাই, আমরা বলছি ট্রাই নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2, আর এটাকে আমরা করাবো কি রিটার্ন ইফ শেষ। হ্যাঁ, এবার সরি, ইফ 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 থাকবে, আর এখানে আমরা করবো ক্যাচ, সরি ক্যাচ এক্সেপশন, এই ডট প্রিন্টারস শেষ। একই রকম জিনিস হলো, বুঝতে পারছি। এখন আপনি যদি আবার প্রশ্ন করে বসেন আমাকে যে স্যার, আচ্ছা ওখানে ইরর দিচ্ছে কেন, রিটার্ন তো এখানেই দিয়ে দিলাম। না, ক্যাচে তো রিটার্ন হবে না। না, ক্যাচ হলে এটা বন্ধ হয়ে যাবে আপাতত, সেফলি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করি তাহলে, আমরা ইন্টিজার রেজাল্ট ইকুয়ালস টু এটা দিলাম, দেন আমরা এখান থেকে এটাকে রিটার্ন করে দিচ্ছি রেজাল্টকে। আচ্ছা, কি ঝামেলা হয়েছে জানেন? দেন ঝামেলা সলভ, কারণ এই ব্লকের মধ্যে দিয়েছিলাম না এটা, তাহলে কি ওর ওর এরিয়া কমে গেল না, লোকাল হয়ে গেল, শুধু ইফের জন্য হয়ে গিয়েছিল। সেম একই রকম ব্যাপার। এখন আপনারা বলতে পারেন হয়তো বা যে স্যার বইতে তো শুধু 2 লাইন লিখছে। স্যার বইতে 2 লাইন লিখছে, আমি বলছিলাম যে ইফের লাইন যদি হয় একটা, জাস্ট ইফের যে লাইনটা আছে সেটা যদি একটা লাইন হয় তাহলে আপনারা কার্লি ব্রেস না দিলেও কাজ করবে। কিন্তু আমার এখানে কিন্তু ইফের লাইন কিন্তু একটা না, দেখেন ইফের মধ্যে কতগুলো লাইন, কতগুলো লাইন হিসেবে না, তো যার কারণে আমি বাধ্য আমাকে কার্লি ব্রেস ইউজ করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। ওকে, না ক্যাচ করার পরে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, প্রোগ্রাম আর চলবে না, কারণ ক্যাচ মানেই তোমার ইরর পাওয়া গেছে, সো ইরর পাওয়া মানেই বন্ধ।
হ্যাঁ এটা হ্যাঁ অবশ্যই, চলেন এখান থেকে আমরা ট্রাই করি তাহলে। এই পর্যন্ত ঠিক আছে থাকুক, আমরা এই এতটুকু জায়গাতে আবার তত অফ করে দিলাম। ওকে, সো এটার মধ্যে আমরা চাচ্ছি কি যেন জিনিস ছিলাম, ক্লাসের নামটা কোশ্চেন, দাঁড়ান ক্লাসের নাম দিচ্ছি কোশ্চেন উইথ, আচ্ছা লিখে নিই পুরোটা, কপি করে নিলাম আর কি। হ্যাঁ আচ্ছা, ও তো রিটার্ন করবে তাই না, তাহলে তো আমাদের একটু কাজ করা দরকার তাই না, কি করতে হবে? পুরোটাকে মেথড দিয়ে দিলাম, ঠিক আছে। সো রান, সো 20 এই যে এক্সেপশন দিয়ে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে স্যার। হ্যাঁ এটা রিটার্ন দিল কেন বলতে পারবেন? কারণ এই যে আমরা এখানে রেজাল্ট রিটার্ন করছি, এই জন্য ক্যাচ হওয়ার পরে প্রোগ্রাম বন্ধ করবে, কিন্তু বাকি কাজগুলোও চালায় যাবে আর কি, বুঝতে পারছেন কি? হুম 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 এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যেটা করবে আসলে বন্ধ করবে বলতে ফুল প্রোগ্রাম তো বন্ধ করবে না, জাস্ট এই এতটুকু জায়গা কি অফ করবে আর কি, মানে ইরোরের পার্টটুকুকে, হ্যাঁ হ্যাঁ, ওই পার্টটুকু সে অমিট করবে, এবং অমিট করে যেটা করবে যেন প্রোগ্রাম যেন ক্র্যাশ না করে, যার কারণে ও বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এখান থেকে, করে বাকি কাছে করতে থাকবে, এটাই হচ্ছে তার ব্যাপার আর কি। হ্যাঁ মানে তার আশেপাশে যদি কোনো কাজ থাকে যেটা করার মতো, সেটা সে করে ফেলবে, এই হচ্ছে ব্যাপার। না না বন্ধ হচ্ছে না, হ্যাঁ বাকি কাজ করতে পারবো, হ্যাঁ। ওকে ফাইন, সো তারপরে যাই আমরা, এখানে এই একই রকম জিনিসপত্রই বারবার দেখাচ্ছে আর কি, বিভিন্ন স্টাইলে, হ্যাঁ যে ট্রাই ক্যাচ দিয়ে করতে পারো চাইলে এইভাবে, যেখানে একটা হোয়াইল লুপ চালায় চালায় করছে। এক্সেপশনের টাইপ, এটা আমাদের জন্য একটু জরুরি, এই জায়গাটা আমরা একটু দেখি চলেন। ওকে, সো এক্সেপশন টাইপ, এক্সেপশন আর অবজেক্ট আর ডিফাইন্ড ইউজিং ক্লাসেস, দ্য রুট ক্লাস ফর দ্য এক্সেপশন ইজ জাভা ল্যাঙ্গুয়েজ থ্রোয়েবল, মানে এই থ্রোয়েবল থেকে যত এক্সেপশন আছে সবার, মানে ও হচ্ছে ধরেন গ্র্যান্ডফাদার আর কি, মানে দাদারও দাদা আর কি, এরকম একটা অবস্থা। তো ওর আন্ডারই হচ্ছে আসলে যত এক্সেপশন আছে সবাই, হ্যাঁ। তো দ্য প্রিসিডিং সেকশন ইউজ দ্য ক্লাসেস দ্য অ্যারিথমেটিক এক্সেপশন ইউজ করেছি আমরা বইতে আর কি মেনলি। সো আর এখানে ইউজ করেছে ইনপুট মিসম্যাচ এক্সেপশন। আচ্ছা মিসম্যাচ এক্সেপশনটা আমরা একটু দেখে নিই এখান থেকে, যেহেতু আমাদের প্রোগ্রামটা এরকম বানানোই আছে। ধরেন এখানে আমরা দিলাম 10, আর এখানে আমরা দিলাম 10.25। সো এই দেখেন মিসম্যাচ এক্সেপশন চলে আসছে অলরেডি, ঠিক আছে। কেন? কাজ আমরা ডাটা চেয়েছিলাম ইন্টিজার, আর আমরা পুশ করেছি ডাবল, এই জন্য মিসম্যাচ এক্সেপশন চলে আসছে। ওকে, আচ্ছা তারপরে আমরা এখানে যাই। সো এখানে যে দেখাচ্ছে আর কি যে কার আন্ডারে কারা কারা আছে। সো এই এক্সেপশনের আন্ডার আছে ক্লাস নট ফাউন্ড, আইও এক্সেপশন, রান টাইম এক্সেপশন, আরও অনেক ক্লাস আছে, মানে এখানে যে শেষ তা কিন্তু না, জাস্ট দেখাইছি আর কি। আর এর মধ্যে আছে লিঙ্কেজ ইরোর, ভার্চুয়াল মেশিন ইরোর, আর এই রান টাইম এক্সেপশনের মধ্যে আবার অ্যারিথমেটিক, নাল পয়েন্টার, তারপর হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ইলিগাল আর্গুমেন্ট অ্যান্ড মেনি মোর, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ হ্যাঁ সবাই হচ্ছে থ্রোয়েবলের মানে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একদম সবচেয়ে সুপার, হ্যাঁ এটা হচ্ছে বড় কথা, ও সুপার, এগুলো হচ্ছে তার আন্ডারে সাব, বুঝতে পারছেন তো, ওরা আবার হচ্ছে তার আন্ডারে সাব, এর আন্ডারে সাব হচ্ছে আবার এরা, বুঝতে পারছেন তো, এইভাবে যাচ্ছে। আচ্ছা সো এইখানে
ওই যে লিঙ্কেজ ইরোরটা কেমন হতে পারে, যেমন এ ক্লাস হ্যাজ সাম ডিপেন্ডেন্সি অন অ্যানাদার ক্লাসেস বাট দ্য লেটার ক্লাস হ্যাজ চেঞ্জ ইনকম্পিটেবলি আফটার দ্য কম্পাইলেশন দ্য ফর্মার ক্লাস। যাক, যেমন ধরেন যে এখানে বলতেছে, ধরেন এই যে ক্লাসটা আমরা বানিয়েছি, ধরেন এখানে মেজর কোনো চেঞ্জ করে ফেলছি আমরা, কিন্তু মেজর চেঞ্জটাকে এখানে খুব বেশি আমরা গায়ে নেই বা আমরা এটাকে নিয়ে চিন্তা করি না এখানে। তো এই ধরনের ঝামেলা যদি তৈরি করি আমরা, এই ধরনের যদি ঝামেলা তৈরি, তাহলে সেটা এই লিঙ্কে জিরো চলে আসবে। আর ভার্চুয়াল মেশিন এরর বলতে জেভিএম থেকে কিছু এরর আসার চান্স থাকে, ওই এররগুলোকে সে এখানে মানে সলভ করবে। তারপর এখানে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন বলছে, এটা কি ধরনের এক্সেপশন হতে পারে? ধরেন আপনি একটা ক্লাস চালাতেই চাচ্ছেন, যে ক্লাসটা আসলে আপনি লিখেন নাই বা বানান নাই, মানে কারো নামের সাথে হয়তো নাম মিলে গেছে বাট আপনি লিখে ফেলছেন। যেমন আপনারা অনেকে প্রথম দিকে স্ট্রিং নামে ক্লাস নিয়ে ফেলছেন, তো এই স্ট্রিংকে যখন আপনারা বাকি কাজ করতে যাচ্ছেন, তখন স্ট্রিং আর অ্যাকচুয়াল কাজ করতেছে না। সো তখন যদি আপনি প্রোগ্রাম চালায় দেন কোনোভাবে, তখন এই ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এই ধরনের এক্সেপশন পাওয়া যাবে। ওকে, আইও এক্সেপশন বলতে ইনপুট আউট এক্সেপশন মিন করতেছে। ইট মিনস আপনি যখন এটার মধ্যে কোনো ডাটা পাঠাবেন, ধরেন আমরা একটা টেক্সট ফাইল পড়তে চাচ্ছি, টেক্সট ফাইল পড়তে গিয়ে কাজ করতে চাচ্ছি, এবং টেক্সট ফাইল থেকে ডাটা পড়ে আমরা কোনো অপারেশন করবো, কিন্তু টেক্সট ফাইলটাই নাই, মানে আপনি যে নামটা দিয়েছেন ওই নামের কোনো ফাইল আপনার কম্পিউটারে কোথাও রাখেনি নেই, বা যেই লোকেশনে রাখার কথা ছিল সেই লোকেশনে নাই, তাইলে তখন আপনাকে কি বলবে? তখন আপনাকে আই এক্সেপশন দেবে। ওকে, তারপরে অ্যারিথমেটিক এক্সেপশন অলরেডি দেখেছি। নাল পয়েন্ট এক্সেপশন বলতে বোঝানো হয়েছে যে ধরেন আপনি একটা অবজেক্টকে দেখতে মানে অ্যাক্সেস করতে যাচ্ছেন, কিন্তু সেই অবজেক্টের মধ্যে আসলে কিছুই নেই, খালি, তখন আপনাকে নাল পয়েন্ট এক্সেপশন দিবে। ইন্ডেক্স আউট অফ বাউন্ড অলরেডি আমরা দেখেছি যে অ্যারের ইন্ডেক্সের বেশি, মানে যতটুকু আছে তার চেয়ে বেশি যদি আমরা চাই বা ব্যবহার করতে চাই, তাহলে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিবে। ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন দিবে, যে আপনার মেথডের মধ্যে যেটা পাস করার কথা ছিল সেটা পাস না করে আপনি অন্য কিছু পাস করে দিয়েছেন, তখন আপনাকে বলবে হচ্ছে কি ইলিগাল এক্সেপশন। সো এখানে এই এক্সেপশনের ব্যাখ্যাগুলো করা আছে আমাদের এখানে। আরও কিছু এক্সেপশন হ্যান্ডেলিংয়ের ওয়ে এখানে দেখাচ্ছে, যেমন দেখেন বলছে হ্যান্ডেল ফর অ্যান এক্সেপশন ইজ ফাউন্ড বাই প্রোগ্রামিং দ্য এক্সেপশন backdraw through a chain of method calls starting from the current method। মানে বলতেছে যে এটা দিয়ে আসলে যেটা মিন করতেছে সেটা হচ্ছে আমরা যে কাজটা করেছি, যেমন এই যে কই 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 এই যে আমরা যে কাজটা করেছি, বলছে যে এই যে এক্সেপশনগুলো যে আমরা এখানে ধরেছি, এই এক্সেপশনগুলো আমরা ধরিনি কিন্তু একটাও, মানে আমাদের খুঁজে খুঁজে বের করা লাগে না যে এখানে এক্সেপশন আসতে হয়, যেটা ওরা আমাদেরকে জোর করে দিয়ে দিছে যে এক্সেপশন তোমাকে হ্যান্ডেল করতেই হবে, তাই না? এই জায়গাতে যখন আমরা কাজ করলাম, এটা কিন্তু কোনোভাবেই বাইপাস করার কোনো সিস্টেম নাই যদি আপনি এক্সেপশন হ্যান্ডেল না করেন। ওকে, সো এই কথাটাকে এখানে ব্যাখ্যা করতেছি আর কি। আবার বলছে ডিক্লেয়ারিং এ এক্সেপশন, একটা এক্সেপশন কীভাবে ডিক্লেয়ার করতে হয়, তো এক্সেপশন কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা অলরেডি কিছুটা দেখেছি। ওকে, এর মধ্যে আমরা এই থিওরি পড়বো না। থ্রোয়িং এক্সেপশন বলছে যে এক্সেপশনকে আমরা চাইলে আবার থ্রো করতে পারি। সো থ্রো যেন কমনে করতে পারি, এই যে আমরা অলরেডি থ্রো করেছি না? থ্রো করেছি তো নাকি? ওকে, সো এখানে সেই থ্রো সম্পর্কে কিছু গল্প গুজব বলা আছে। ক্যাচিং এক্সেপশন, এবং এক্সেপশন ক্যাচ করা যায় সেটা আমরা অলরেডি দেখছি যে ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে আমরা দেখছি এখানে কিন্তু একাধিক ক্যাচ ইউজ করছে। আমরা কিন্তু যখন এই কোডটা প্রথমবার লিখছিলাম তখন কিন্তু আমরা কিন্তু দুইটা ক্যাচ ইউজ করেছিলাম না, মনে আছে না? তো ওইটাই বলছে যে ক্যাচ অনেকগুলো হতেই পারে, আপনার এক্সেপশন অনেক ডিফারেন্ট এক্সেপশন আসতে পারে, সো আপনি ক্যাচ করে করে সেগুলোকে সলভ করে রাখবেন। সো এখানে সেটার ব্যবহার দেখাচ্ছে, আমরা অলরেডি এগুলো মানে অল্প অল্প দেখে ফেলেছি। এক্সেপশন থেকে ইনফরমেশন দেখার উপায়, যে মানে যে আমরা যে একটু আগে একটা মেথড ইউজ করলাম, কি জানো কই যেন মেথডটা দিলাম, কই এই যে মেথডটা, এই মেথডটার কথা মিন করতেছে। মানে এরকম বেশ কিছু মেথড আছে, চাইলে আমরা এই মেথডগুলো ইউজ করতে পারি, যেমন কি এই যে গেট মেসেজ টু স্ট্রিং, যে প্রিন্ট স্ট্যাক স্ট্যাটাস এটা, তারপরে হচ্ছে গিয়ে গেট স্ট্যাক স্ট্যাটাস, এই মেথডগুলো আমরা ব্যবহার করতে পারি। সো যেমন এই মেথড যদি আমরা ব্যবহার করি, তাহলে ও আমাকে স্ট্রিংয়ে অ্যান্সার পাঠাবে, ও স্ট্রিংয়ে পাঠাবে, ও আবার ভয়েড মেসেজ দিবে, মানে ও নিজে নিজে প্রিন্ট করে দিবে, ও রিটার্ন, মানে এর দুটো কি রিটার্ন করতেছে কিন্তু, ঠিক আছে? ও কিন্তু আবার রিটার্ন করতেছে না, ও সরাসরি ওর কাজ শেষ করে দিতেছে, মানে প্রিন্ট করে ফেলতেছে সরাসরি। আর এখানে কি করতেছে, ও আবার একটা রিটার্ন করবে, কি অ্যারে রিটার্ন করবে, মানে অনেকগুলো অ্যারে, মানে ইরোর যখন আসবে তখন সেই ইরোরগুলোকে সে অ্যারে আকারে আপনাকে দেখানো শুরু করবে। সো এই মেথডগুলো আমাদের এখানে আছে আর কি। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? ডিক্লেয়ারিং থ্রো অ্যান্ড ক্যাচিং এক্সেপশন, এবং থ্রো ওরা কী করতেছে, এই যে থ্রো করতেছে এবং এসে এক্সেপশনটাকে যে এটার মধ্যে পাস করতেছে, তারপর এই যে
আমরা ক্যাচের মধ্যে এক্সেপশনকে পাস করতেছি, আমরা যেটা সিস্টেম আউট দিয়ে দেখেছি দেখেছি না, আবার প্রিন্টার্স দিয়েও দেখেছি। এই সিস্টেমগুলো মানে অলরেডি আমরা বড় পার্ট কভার করে ফেলছি ওই ডাটাবেজে কানেকশনটা করতে গিয়ে। এই জন্যই আমি ওইটা আপনাদেরকে দেখিয়েছি আসলে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা শব্দ আছে যে শব্দটা আমরা এখনো ব্যবহার করে নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা হচ্ছে গিয়ে ফাইনালি, এই জায়গাটা, এই ফাইনালি এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, সো এটাকে আমরা ইউজ করি সচরাচর এইভাবে। সো প্রথমে আমরা লিখব ট্রাই, তারপর আমরা লিখব ক্যাচ, সরি CATCH না, ক্যাচ। তারপর আমরা একটা ব্লক বানাবো যে ব্লকের নাম হবে ফাইনালি। সো এই ফাইনালির কাজ কি? ট্রাই ক্যাচ তো অলরেডি আমরা দেখে ফেলছি, তাই না? ফাইনালির কাজ কি? সো এই ফাইনালির কাজ হচ্ছে আসলে যে ট্রাই হোক আর ক্যাচ হোক, মানে আপনার কাজ হোক আর না হোক, এই ফাইনালি ব্লক অলওয়েজ চলবে। কি বলতে চাচ্ছি? ইরোর হোক বা ইরোর না হোক, আপনার এই ব্লক অলওয়েজ চলবেই। এখন কি এমন সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনে আপনাকে এই কাজটা করতে হবে? এটার উদাহরণ আমার কাছে অলরেডি রেডি করা আছে, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই, চলেন। এটা হচ্ছে গিয়ে কই যেন করলাম আমরা, ডাটাবেজের পার্থক্য যেন কই করলাম, এখানে করছি না? ও না না না, আমরা এটার মধ্যেই সব, এটাতে করেছি ট্রানজ্যাকশন। হ্যাঁ, এই যে দেখেন স্যার, এই যে কাজটুকু আমরা এখানে যে করলাম, এই যে এখানে যে সব আমি এক্সেপশন এখানে দিয়েছি। সো দেখেন এবার এক্সেপশনগুলো আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পরে আমি প্রথমে এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করি ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে। সো সাউন্ড স্টেটমেন্ট ট্রাই ক্যাচ, ও যাক, ও পিএসকে গ্লোবাল বানিয়ে দিয়েছে, থাকুক, কোনো সমস্যা নেই। আমরা এবার যেটা করব, এই বাকি পার্টটুকুকে এখান থেকে কাট করে নিলাম, কাট করে নিয়ে এটাকে আমি এই ট্রায়ের মধ্যে ব্লক করলাম। এই হচ্ছে অবস্থা, আমি এটাকে একটু ঠিক করে দিলাম। ডাটাবেজের রুলস অনুযায়ী এই যে এই লাইনটা আমরা যখন লিখি, এই লাইনটা লিখলে আসলে যেটা হয়, ও কী করে ডাটাবেজের কাছে রিকোয়েস্ট করে যে তুমি আমাকে একটা কানেকশন ওপেন করে দাও, একটা কানেকশন পুল তৈরি করে দাও। পুল বুঝি তো নাকি? পুল বুঝি, যাক, পুল যদি না বুঝেন আমি জাস্ট সিম্পলি বলি যে একটা রাস্তা তৈরি করে দাও। ওকে, তার মানে ও কী করে ডাটাবেসকে রিকোয়েস্ট করতো, তখন ডাটাবেস কী করে ওর জন্য একটা রাস্তা তৈরি করে দেয়। এখন রাস্তা তৈরি করে যদি রাস্তাটা আপনি ওপেন করে রেখে দেন, তাহলে চোর ঢুকতে পারে না। তার মানে আমাদের যে হ্যাকার ভাইরা বসে থাকে, তারা আসলে এই সুযোগগুলো গ্রহণ করে যে এই কানেকশনগুলো ওপেন আছে কিনা। আমাদের তখন যেটা করতে হয় ডাটাবেজের পরে সব সময় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা লিখব ফাইনালি, লিখছিলাম আমরা ডিভি ইউটিল, ও ওয়াই দিয়ে নেই, সরি স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, এবার হচ্ছে না? হ্যাঁ, সো ডিবি ইউটিল ডট, ডিবি ইউটিলি দিয়েছিলাম তো, ক্লাসটার নাম লাল দেখাচ্ছে কেন? হ্যাঁ, ডিবি ইউটিলি দিয়েছিলাম। সো ডিবি ইউটিল ডট গেট কানেকশন ডট ক্লোজ। আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে গিয়ে পিএস ডট ক্লোজ, মানে আমরা যে পুল তৈরি করছি রিকোয়েস্ট পুল, সেটাকে আমরা বন্ধ করে দিব। দাঁড়ান, এইভাবে করবো না। না ফাইনালি তো, জাস্ট ওয়েট, না ফাইনালি একটাই হয়, সেটাই ঠিক আছে। আচ্ছা দাঁড়ান দেখি আমাদের, ও কিছু ভুল আমরা করেছি, সেই ভুলগুলো ঠিক করে নিই। না, পিএসটা এখানে দিয়েছি, ডিবি ইউটিল তো আমরা উপরেই লিখেছি, এরর তো আসার কথা ছিল না। আচ্ছা একটু ঠিক করে আসি, দাঁড়ান। কই যেন ডিবি ইউটিল, এই তো, এই এক্সেপশনটাকে এইভাবে সরাই দিই আমরা এখন। সরাই দিয়ে আমরা যেটা করবো, আমরা ট্রাই ক্যাচ ব্লকে রাখবো এটাকে, স্টেটমেন্ট ট্রাই ক্যাচ, এটাকে কাট করলাম, এটাকেও ট্রাইয়ের মধ্যে রাখলাম, রেখে একটা ক্যাচ দিয়ে দিলাম, আশা করি সব হয়ে যাবে। এই ক্যাচটা আমাদের ভুল আসছে। হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা সলভ করি।
না পেজ ধরেছি তো। একটা সলভ হলো মনে হয় নাকি? Add throw clause to Java SQL exception. না, লাগবে দিলাম আর কি। হ্যাঁ, এই যে এখানে একটা থ্রো করে দিয়েছি। তো যেটা হচ্ছে আসলে আমরা ফাইনালি কেন ব্যবহার করলাম এবার একটু খেয়াল করেন। আমি বলেছি কি ট্রাই চলক, এটা আবার কি করলাম এখানে? উম, না স্যার, স্ট্যাটিক করলে সবাইকে স্ট্যাটিক করতে হবে, বুঝছেন না? একটাকে আবার স্ট্যাটিক করা যাবে না, কারণ এই মেথডের টাইপ স্ট্যাটিক তো, ও নন স্ট্যাটিক কাউকে কল করতে পারবে না, এই জন্য এত আমাদেরকে একটু মানে পেঁচাইলো আসলে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে এই ট্রাই পার্ট চলক অর ক্যাচ পার্ট চলক যাই হোক না হোক, আমরা চাই এই পার্টটা অবশ্যই চলবে। এই পার্টটা কেন চলবে? ডাটা সেভ হোক আর না হোক, যেহেতু এইখানে কানেকশন একবার ওপেন হয়ে গেছে, আমরা চাই ডাটা সেভ হইলেও যেন আমাদের কানেকশন ক্লোজ হয়ে যায়, আবার ডাটা সেভ না হলে মানে ডাটা আমরা পাইলেও সেভ করব, না অফ করব, না পাইলেও আমরা অফ করে দিব। মানে আমরা চাচ্ছি যে কোনো হালতে যেন এই কাজটা যেন সে করেই করে। এই জন্য আমরা ইউজ করলাম আবার নতুন করে একটা নতুন ব্লক, সেটা হচ্ছে ফাইনালি। সো বোঝা গেল ফাইনালিটা কখন কাজ করে, কিভাবে কাজ করে? কেউ কনফিউশন আছেন এখনো? থাকলে প্রশ্ন করেন। ওকে, মনে হয় নাই আপনারা, ফাইন। সো এখানে বলছে হোয়েন টু ইউজ এক্সেপশন। এক্সেপশনটা আসলে কখন আমরা ব্যবহার করব? দেখেন ওরা বলতেছে আ মেথড শুড থ্রো অ্যান এক্সেপশন ইফ দ্য এরর নিড টু বি হ্যান্ডেল বাই ইটস কলার। মানে আপনি শুধু থ্রো করে দিবেন, যে এটাকে কল করবে তখন সে এটার এরর হ্যান্ডেল করবে। তো কি বলছে, এই যে এখানে দেখেন, যেমন এখানে যে এখানে এটা দেখাইছে যতটুকু, যে এখানে যখন এটাকে ইউজ করছে তখন আমরা এটা কি করছি, ট্রাই কেস দিয়ে ইউজ করেছি। আর এখানে বলতেছে ইট ইজ রিপ্লেস বাই দ্যাট, বা এটাকে চাইলে এভাবে রিপ্লেস করা যেত। মানে ওরা বুঝাইছে যে ইফ এলস ইউজ না, মানে ট্রাই কেস ইউজ না করে তুমি চাইলে এখানে ইফ এলস দিয়ে ওটাকে সামলাইতে পারতা, যদি যেটাকে ইফ এলস দিয়ে যদি সামলানো যায় তো। বাট সবগুলো কিন্তু ইফ এলস দিয়ে সামলানো যাবে না, এটা কিন্তু বড় কথা, মাথায় রেখেন, ঠিক আছে? সো এখানে যদি আমরা একটু পড়ি, দেখেন বলতেছে দ্য ট্রাই ব্লক কন্টেইন দ্য কোড দ্যাট ইজ এক্সিকিউটেড ইন নর্মাল সার্কামস্টেন্স। মানে যদি কোনো মেজর কোনো সমস্যা না থাকে তাহলে ট্রাই ব্লকটাই এমনিতেই কাজ করার কথা। দ্য ক্যাচ ব্লক কন্টেইন দ্য কোড দ্যাট ইজ এক্সিকিউটেড এক্সেপশনাল সার্কামস্টেন্স। তার মানে যদি এক্সেপশন আসে তখন ক্যাচ ব্লক কাজ করবে, যেটা অলরেডি আমি বক বক করে বলে ফেলছি কিন্তু আপনাদের। সো এক্সেপশন হ্যান্ডেলিং সেপারেট এরর হ্যান্ডেলিং কোড ফ্রম নর্মাল প্রোগ্রামিং টাস্ক। মানে নর্মাল প্রোগ্রাম থেকে ও একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করে, দাস মেকিং প্রোগ্রাম ইজিয়ার টু রিড অ্যান্ড টু মডিফাই। কারণ এই ইররের অ্যাকুরেট ব্যাখ্যাটা যদি আমরা পেয়ে যাই তখন কিন্তু আমরা খুব সহজে সেই ইররটাকে সলভ করতে পারবো, তাই না? এটাই বলছে আর কি। সো এখানে সেই গল্পগুলোই বুঝাইতেছে আমাদেরকে, এবং তার ব্যাখ্যা দেখা যাচ্ছে অলরেডি আমরা এগুলো কিন্তু ইউজ করে ফেলেছি আসলে। হ্যাঁ, আচ্ছা, রিথ্রোয়িং এক্সেপশন। সো এখানে কি বলছে, জাভা অ্যালাউস অ্যান এক্সেপশন হ্যান্ডলার টু rethrow the exception if the handler cannot process the exception or simply want to let it, মানে বলতেছে যে এক্সেপশন যদি আপনি যে বানিয়েছে বা যারা, ধরেন আমি একটা কোড করছি এক্সেপশন হ্যান্ডলার দিয়ে, এখন আপনি সেই কোডটাকে ইউজ করতে যাচ্ছেন, তা আপনি এখন দেখতেছেন যে আমি যতটুকু এক্সেপশন হ্যান্ডেল করেছি অতটুকু আসলে হচ্ছে না। তো আপনি যখন কি করবেন, তখন আপনি যখন কাজ করবেন ওটাকে নিয়ে, আপনি আবার কি করবেন, আবার নতুন করে এক্সেপশন থ্রো করে নেবেন, ঠিক যেমনটা আমরা আসলে এই জায়গাটার জন্য করছিলাম, যে আমাদের ওখানে যতটুকু এক্সেপশন দেওয়া আছে অতটুকু এক্সেপশনে এই জায়গাটা কভার করতেছিল না। এই জন্য আমরা কি করছি, যখন আমরা ব্যবহার করতেছি তখন আমরা কি করছি, নতুন করে আমরা আবার এক্সেপশন থ্রো করে নিয়েছি। এটা হচ্ছে রিথ্রো, মানে ওখানে তো থ্রো করা আছেই, অলরেডি এক্সেপশন রেস করা আছে, কিন্তু এখানে আমরা আরেকবার রেস করলাম আমাদের কাজের সুবিধার্থে। এটাই এখানে বলছি আর কি, যে রিথ্রোয়িং এক্সেপশন। ওকে, আর কি আছে, চেইনড এক্সেপশন। সো থ্রোয়িং এন এক্সেপশন অ্যালং উইথ অ্যানাদার এক্সেপশন ফ্রম চেইন এক্সেপশন। মানে এই যে আমরা এই মেথডটাকে কই জানো, এই মেথডটাকে যখন আমরা এক্সেপশন করতেছিলাম তখন এখানে পরপর দুইটা এক্সেপশন আসছিল, মনে আছে? সো দুইটাই কিন্তু এক্সেপশনের, মানে যদি আমরা চিন্তা করি যে একটু আগে যে চার্ট দেখে আসলাম, যে সবাই কিন্তু আসলে এক্সেপশনের বাচ্চা কাচ্চা বা তাদের নাতিপতি, তো এই জন্যই বলা হচ্ছে তারা হচ্ছে চেইন অফ এক্সেপশন। সো আমরা চাইলে একসাথে এটা করতে পারি, এটাই আমাদেরকে মানে মিন করতেছে। আচ্ছা, তারপরে আর কি কি আছে এখানে,
ডিফাইন কাস্টম এক্সেপশন। এইবার হচ্ছে মজার ব্যাপার আছে যে ধরেন যে এক্সেপশনগুলো ওরা বানিয়ে দিয়েছে ওই এক্সেপশনে আপনার হচ্ছে না, বা আপনি চাচ্ছেন যে আমি আমার মতো এক্সেপশনটাকে আরেকটু সুন্দর করে ধরবো, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন আপনার নিজের মতো এক্সেপশন হ্যান্ডেলার বানিয়ে নিতে পারবেন। যেমন এখানে বলা আছে ইউ ক্যান ডিফাইন আ কাস্টম এক্সেপশন ক্লাস বাই এক্সটেন্ডিং দ্য java.language.exception ক্লাস। মানে কি? মানে হচ্ছে যদি আপনি একটা এক্সেপশন ক্লাস বানাতে চান, সে ধরেন আমরা একটা এক্সেপশন ক্লাস বানাচ্ছি, এটাই তো প্যাকেজ আমাদের। ধরেন আমি ইউটিলের মধ্যে রাইট ক্লিক করে আমি একটা এক্সেপশন ক্লাস বানাবো, এটার নাম দিব কি, কি এক্সেপশন দেওয়া যায়, এটা আছে যদিও, তারপর আমি দিলাম এটার নামে নেম নট ফাউন্ড এক্সেপশন, নেম নট ফাউন্ড এক্সেপশন, এরকম একটা ক্লাস বানিয়েছি। এটা হচ্ছে লগ ইন করার জন্য লাগে আর কি, যে লগ ইন করতে গেছেন এমন একটা নাম দিয়ে যে নামটা আসলে সিস্টেমের মধ্যেই নাই, বুঝতে পারছেন তো? তো তখন কি হবে, তখন ইরর আসবে, তখন এই ইররকে আমরা নেম নট ফাউন্ড এক্সেপশন দিয়ে বা ইউজার নট ফাউন্ড এক্সেপশন দিয়ে সেটাকে কন্ট্রোল করব। তো বলছে যে যদি এমন কোনো ক্লাস বানাও কোনো সমস্যা নেই, তুমি যেটা করবো অবশ্যই এটাকে এক্সটেন্ড করে নিবা, কারণ এটাকে যদি এক্সটেন্ড না করো তুমি আসলে এক্সেপশন ধরতে পারবা না। মানে এটাকে এক্সটেন্ড করে দিয়ে কি করলাম, বলে দিলাম যে ও আমার সুপার, আমার মাথার উপর তার হাত আছে, সো এবার তুমি এক্সেপশন হ্যান্ডেল করো। তখন ও কি করবে, এইটার মাধ্যমে এইখানে এসে এক্সেপশনগুলোকে সে বুঝবে, কারণ এটা তো আপনার কাস্টম, আপনার বানানো, সো আপনার করতে সে বুঝতে সময় লাগবে, এই জন্য আমরা বলছি যে তুমি ওর মতো করে বুঝো। ক্লিয়ার? এই কথাটাই আমাদেরকে এখানে বলতেছে। যেমন এই যে দেখেন ওরা বলছে কি বলছে, ইনভ্যালিড রেডিয়াস এক্সেপশন, ওই যে রেডিয়াসের ভ্যালু দিছে, ধরেন মাইনাসের একটা ভ্যালু দিয়ে দিছে, তা মাইনাসের ভ্যালু দিলে কি হবে, রেডিয়াসের ভ্যালু তো মাইনাস দিতে পারবে না, তাই না? সো একটা এক্সেপশন তারা বানাই দিয়েছে, বানাই দিয়ে তারা এখানে কাজ করছে। ক্লিয়ার? আর আমি দিয়েছি নেম নট ফাউন্ড, যখন লগ ইন করতে গেছি এমন একটা নাম দিয়েছি যে নাম নাই, তো ওইটা যদি আমি যে লগ ইন করতে যাই প্রোগ্রাম ক্র্যাশ করবে, তাহলে আমি এক্সেপশন হ্যান্ডেল করে দিব যে এই নামটা পাওয়া যাচ্ছে না, বা আমি তাকে মেসেজ পাঠাবো তোমার ইউজার নেম ইনকারেক্ট। ওকে, আর কি আছে শুনি না। আচ্ছা, সো এবার আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফাইল ক্লাস। ফাইল নামের একটা ক্লাস বানানো আছে জাভার কাছে, হ্যাঁ, ওই ক্লাসটা নিয়ে কাজ করা শেখাবে এখন আমাদের। তো বলতেছে দ্য ফাইল ক্লাস কন্টেইন দ্য মেথড ফর অবটেইনিং the properties of a file or directory and for remaining and deleting a file or directory। মানে আসলে ফাইল পড়া নিয়ে, ফাইল ওই ডিরেক্টরি চেঞ্জ মানে বন্ধ মানে মডিফাই করা, ফেলে দেওয়া, এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো আর কি এটা দিয়ে। সেখানে কিছু বলছে যে হ্যাভিং লার্ন এক্সেপশন হ্যান্ডেলিং ইউ আর রেডি টু স্টেপ ইনটু ফাইল প্রসেসিং। কারণ আসলে এই এক্সেপশন হ্যান্ডেলারটা সবচেয়ে বেশি দরকার হয় ফাইল প্রসেসিংয়ে, ডাটাবেজে, এইসব কাজে। হ্যাঁ, তো বলছে ডাটা স্টোরড ইন আ প্রোগ্রাম আর টেম্পোরারি। কারণ কেন জানেন, কারণ আমরা প্রোগ্রামে যে ডাটাগুলোকে নিয়ে কাজ করি, প্রোগ্রামে কিন্তু কোনো ডাটা থাকে না, সব ডাটা থাকবে ডাটাবেজের মধ্যে, ওর কাছ থেকে ডাটা নিয়েই প্রোগ্রাম কাজ করবে। এই জন্য বলতেছে এটা হচ্ছে টেম্পোরারি, কারণ প্রোগ্রামে খুব বেশি সময় ডাটা থাকবে না। দে আর লস্ট হোয়েন দ্য প্রোগ্রাম টার্মিনেট, প্রোগ্রাম বন্ধ হলে এটা চলে যাবে। টু পারমানেন্টলি স্টোর দ্য ডাটা ক্রিয়েট ইন আ প্রোগ্রাম you need to save them into a file on a disk or other permanent storage devices। মানে আপনাকে কোনো ফাইলে অথবা কোনো স্টোরেজ ডিভাইসের মধ্যে ডাটাগুলোকে স্টোর করতে হবে। হ্যাঁ, তো দ্য ফাইল ক্যান দেন বি ট্রান্সপোর্টেড অ্যান্ড রিড লেটার বাই আদার প্রোগ্রাম। দেন আমরা এই ফাইলগুলোকে পড়বো আর কি। সিন্স দ্য ডাটা আর স্টোরড ইন আ ফাইল, দিস সেকশন ইন্ট্রোডিউস হাউ টু ইউজ file class to obtain file directory properties, to delete and rename the files to, directories and to create directories। মানে কিভাবে আমরা আগের ফাইলকে ডিলিট করতে পারবো, আগের ফাইলকে রিনেম করতে পারবো, অথবা নতুন ফাইল তৈরি করতে পারবো, এই সিস্টেমটা আমরা এখন শিখব। তারপর বলতেছে না নেক্সট সেকশন ইন্ট্রোডিউস হাউ টু রিড অ্যান্ড রাইট দ্য ডাটা ফ্রম দ্য টেক্সট ফাইল। বলছে নেক্সট চ্যাপ্টারে আমরা জানতে পারবো কিভাবে আমরা টেক্সট ফাইল থেকে ডাটা পড়তে পারবো। ওকে, তো দেখি কি বলছে, এভরি ফাইল ইন দ্য প্লেস ইন আ ডিরেক্টরি ইন দ্য ফাইল সিস্টেম। মানে বলতেছে ফাইল বলতে আসলে কি বোঝায়, বলতেছে যে আমাদের যে ডিরেক্টরি আছে বা ফাইল সিস্টেম আছে তার মধ্যে একটা জায়গা, এটা প্লেসড, হ্যাঁ, ওই জায়গাটার মধ্যে থাকে আর কি। অ্যান্ড অ্যাবসোলেট ফাইল নেম ফর অর ফুল নেম, মানে অ্যাবসোলেট নাম বলতে আসলে পুরো নেমটাকে বোঝাচ্ছে। পুরো নাম বলতে আসলে কীভাবে বোঝাচ্ছে, ধরেন আমি বলতে চাচ্ছি, ধরেন আমার একটা ফ্রেন্ডের সাথে আমি গল্প করতেছি, গল্প করতে বলতেছি জানো আমার ক্লাসে একটা ছেলে আছে তৌহিদ নাম,
ও খুব ভালো। এখন তৌহিদকে এটা তো চিনে না, তাহলে ওকে আমি বলতেছি যে আইডিবির জাবার ওই যে 59-এর যে স্টুডেন্ট আছে তৌহিদ, ওই ছেলেটা খুবই ভালো। তার মানে আমি ওকে কি বললাম, আমি ওর ফুল ডিটেলসটা সহ যাকে যেভাবে চেনা যাবে ওইভাবে আমি বললাম। সো এবার ফুল ডিটেলস সহ যখন আমরা বলবো, এই জন্য এটাকে বলা হয় অ্যাবসোলেট পাথ। ওকে, সো কন্টেন্স দ্য ফাইল নেম উইথ দ্য কমপ্লিট পাথ অ্যান্ড ড্রাইভ লেটার। যেমন ওই যে এই জিনিসটা, যেমন দেখেন সিতে একটা ফোল্ডার আছে বুকের মধ্যে একটা ফাইল আছে ওয়েলকাম ডট জাভা। সো এই যে পুরো অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে আসলে বলা হচ্ছে ফুল অ্যাড্রেস অর অ্যাবসোলেট অ্যাড্রেস, ওকে, বা অ্যাবসোলেট পাথ। ইজ অ্যাবসোলেট ফাইল নেম ফর দ্য ফাইল ওয়েলকাম জাভা, বলছে ওয়েলকামের জন্য এটা হচ্ছে আসলে অ্যাবসোলেট নেম আর কি। ওকে, হেয়ার সি বুক রেফার দ্য ডিরেক্টরি, এগুলো বলতেছে ডিরেক্টরি পাথ ফর দ্য ফাইল। অ্যাবসোলেট ফাইল নেমস আর মেশিন ডিপেন্ডেন্ট, বলছে আসলে এটা মেশিনের উপর ডিপেন্ড করে করে ফাইল নেম স্টাইলটা চেঞ্জ হতে পারে। অন ইউনিক্স প্ল্যাটফর্ম দ্য অ্যাবসোলেট ফাইল পাথ নেম মে বি হোম, তারপর কি লিয়াং মানে ইউজারের নাম, তারপর হচ্ছে বুক, তারপর হচ্ছে ওয়েলকাম ডট জাভা। আবার উইন্ডোজে যদি আমরা করি তাহলে উইন্ডোজে আমরা করব এইভাবে, মানে বুঝাচ্ছে যে আপনি যখন প্ল্যাটফর্ম চেঞ্জ করবেন তখন আপনার এই স্টাইলটা চেঞ্জ হবে। এই হচ্ছে মানে মূল কথা। যেমন আমরা যখন লিনাক্সে ইউজ করবো তখন এই স্ল্যাশ আমরা ইউজ করে নিই, দেখছেন যে লিনাক্সের স্ল্যাশটা কেমন স্ল্যাশ দেখছেন তো নাকি, আর উইন্ডোজ স্ল্যাশটা কেমন দেখছেন তো, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সো এগুলো খেয়াল করতে হবে যে আপনি সেম কোড যখন উইন্ডোজে চালাতে যাবেন, বিশেষ করে ফাইল রিলেটেড কাজগুলো, তখন আপনার পাথ চেঞ্জ করে নিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, সো বলতেছে এ রিলেটিভ ফাইল নেম ইজ ইন আ রিলেশন টু দ্য কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো বলছে আপনারা চাইলে রিলেটিভ ফাইল পাথও ইউজ করতে পারেন, কিন্তু রিলেটিভ ফাইল পাথ ইউজ করতে হলে যেটা করতে হবে, আপনার কারেন্ট ডিরেক্টরিতে ইউজ করতে হবে। ইট মিনস আপনার কোডটা যেখানে আছে তার কাছাকাছি রাখতে হবে, মানে ওইটার মধ্যেই রাখতে হবে, তাহলে আপনাকে আর এত লম্বা হিস্ট্রি বলতে হবে না, তখন শুধু স্ল্যাশ দিয়ে ফাইলের নাম বলে দিলেই ওই ফাইলটাকে আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে এই কথাটাই বলছে যে ফর এক্সাম্পল ওয়েলকাম জাভা ইজ এ রিলেটিভ ফাইল নেম ইফ দ্য কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ইজ c.book, দ্য অ্যাবসোলেট ফাইল পাথ নেম উইল বি এইটা। বলছে অ্যাবসোলেট ফাইল পাথ হবে এটা, বাট রিলেটিভ হলে আমরা এতটুকু ইউজ করলেই করতে পারবো, সামনে পাবো হয়তো বা। তো বলছে দ্য ফাইল ক্লাস ইজ ইন্টেন্ডেড টু প্রোভাইড অ্যান অ্যাবস্ট্রাকশন দ্যাট ডিলস উইথ মোস্ট অফ দ্য মেশিন ডিপেন্ডেন্ট কমপ্লেক্সিটি। মানে বলতেছে আসলে এই ফাইল ক্লাসটা আসলে মেনলি মেশিনের উপর ডিপেন্ড করে কাজ করে, মানে একই রকম কোড মেশিন চেঞ্জ হলে কিন্তু কাজ করবে না, কারণ আপনার মানে আপনার কম্পিউটারে আপনার ইউজার নেম আর আমার কম্পিউটারে আমার ইউজার নেম, বা আপনার কম্পিউটারের ফাইলের পজিশন আমার কম্পিউটার ফাইলের পজিশন চেঞ্জ হবে। সো আপনাকে সেই চেঞ্জ অনুযায়ী প্রোগ্রামকেও চেঞ্জ করে নিতে হবে। এই জিনিসটাই আমাদেরকে এখানে জানার চেষ্টা করতেছিল। আমরা সরাসরি চলে আসছি এই জায়গাটায়, দ্য ফাইল নেম ইজ এ স্ট্রিং। বলছে আমরা ফাইলে যে নামগুলোকে লিখবো বা ইউজ করব সেটা অবশ্যই একটা স্ট্রিংয়ের মধ্যে লিখতে হবে, ঠিক এইভাবে। এবং উইন্ডোজে যখন আপনি লিখবেন তখন আপনাকে একটা স্ল্যাশের জায়গায় দুইটা স্ল্যাশ দিতে হবে, কারণ স্ট্রিংয়ের মধ্যে একটা স্ল্যাশের মানে কি মনে আছে? বলছি যে তারপরেরটা হচ্ছে স্পেশাল, আর একটা স্ল্যাশ মনে নাই? আমরা যে পড়লাম যখন ওই যে স্কেপ সিকোয়েন্স পড়ছি তখন পড়ছিলাম না, এই জন্য দুইটা স্ল্যাশ দিতে হবে আমাদেরকে, নাইলে ও প্রথম স্ল্যাশের পরের বি, এই বি মানে কি, স্ল্যাশ বি কি ব্যাক স্পেস, মনে আছে? তাহলে আমরা যদি লিখি স্ল্যাশ বুক একটা স্ল্যাশ দিয়ে, তাহলে সে একটা ব্যাক স্পেস মেয়েরা ডাবল ও কে লিখে দিবে, বুঝতে পারছেন তো? তো এই জন্য ডাবল স্ল্যাশ মাথায় রাখবেন। সো ক্রিয়েট আ ফাইল অবজেক্ট ফ্রম দ্য ডিরেক্টরি, বলছে ওই ডিরেক্টরির মধ্যে একটা ফাইল বানাবে যদি আমরা এরকম এই কমান্ডটাকে চালাই। অ্যান্ড নিউ ফাইল এভাবে যে আমরা টেস্ট ড্যাট মানে হচ্ছে আসলে এখানে বাইনারি ফাইলকে মিন করে, হ্যাঁ। আচ্ছা, সো ক্রিয়েট ফাইল অবজেক্ট বলছে এরকম ড্যাট নামে একটা ফাইল বানাবে যদি আমরা উইন্ডোজ ইউজ করি আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এখানে হচ্ছে দেখেন ফাইলের অনেকগুলা মেথড, যেমন এক্সিস্ট ফাইল আছে কিনা, এরকম নামে কোনো ফাইল আছে কিনা, তারপর ফাইলটাকে রিড করা যাবে না, ফাইলটাকে রাইট করা যাবে কিনা, মানে প্রোটেক্টেড করা কিনা, তারপর আমরা চেক করতে পারবো যে নামটা দিতেছি ওই নামটা একটা ডিরেক্টরি কিনা, ওইটা এটা একটা ফাইল কিনা, এটা অ্যাবসোলেট কিনা, এটা হিডেন কিনা, বুঝতে পারছেন তো? আমাদের কম্পিউটার হিডেন ফাইল থাকে না, এই জিনিসগুলো। তারপর এখানে আবার বলতেছে গেট অ্যাবসোলেট পাথ, এই মেথড দিয়ে আমরা অ্যাবসোলেট পাথ সম্বন্ধে জানতে পারবো, সে আমাদেরকে স্ট্রিং পাঠাবে। গেট কি ক্যানোনিক্যাল পাথ পাঠাবে, যাই হোক। সো গেট নেম, গেট পাথ, এরকম বেশ কিছু মেথড আছে আমাদের ফাইল ক্লাসের মধ্যে, হ্যাঁ। তো চলেন আমরা
একটু ইউজ করার চেষ্টা করি ফাইল ক্লাসটাকে, ঠিক আছে? তাহলে আমি যেটা করব, ফাইল ক্লাসের জন্য আমি আলাদা একটা প্রোগ্রাম খুলবো শুধু। সো আমি লিখছি টেস্ট ফাইল 59, সো ফিনিশ। ওকে, তাহলে আমরা যেটা করব, কমেন্টস লাইনগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ফেলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করছি। তো প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু আমরা ফাইল ক্লাসকে নিয়ে কাজ করবো, সো ফাইল ক্লাসকে আগে এখানে ইনপুট করে নিয়ে আসতে হবে। সো আমরা লিখছি ফাইল, কন্ট্রোল স্পেস বার। সো ফাইলটা আসবে থেকে java.io, মনে থাকে যেন এটা, হ্যাঁ? সো নিয়ে নিলাম ফাইল, এটা ভ্যারিয়েবল দিলাম ফাইল, ওই আগে যেমনটা করতাম ঠিক তেমনটাই আমরা করলাম। আচ্ছা, পাথ নেম এখন না দিলে হয় না, না দিতে হবে। আচ্ছা যাক, সো যেটা চাচ্ছে ওকে এটা পাথ নেম দিতে হবে। এই ডেস্কটপে এসে এই ফাইলটাকে আমরা ওখানে নিয়ে যাই। ওকে, সো রাইট ক্লিক করলাম, আমরা প্রপার্টিজে গেলাম, সি ইউজার নেম ডেস্কটপ। আচ্ছা, তার আগে এই নামটাকে একটু চেঞ্জ করে নিই, ছোটো করি আর কি, পিপিটি। সো প্রপার্টিস, আগে আমি ফুল পাথ নিলাম, হ্যাঁ? সো কপি, প্রোগ্রামে আসতেছি, বলছি কি সে স্ট্রিংয়ে রাখতে বলছিল, তাই না? সো স্ট্রিং সাইন পেস্ট, দেখেন অটোমেটিক সে কী করছে, ওই যে 2টা করে স্ল্যাশ কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এবার আমরা আরও 2টা স্ল্যাশ দিলাম, দিয়ে সরি, ফাইলের নামটাকে এবার নিয়ে নিচ্ছি, হ্যাঁ রে, কপি। এবার আমরা আবার প্রোগ্রাম চলে যাচ্ছি, এবার আমরা ফাইলের নামটাকে দিয়ে দিলাম উইথ কি এক্সটেনশন। ওকে, অবশ্যই এক্সটেনশন তো আপনাকে দিতে হবে। তার মানে এই ফাইলটাকে নিয়ে আসলে আমরা এখন কাজ করতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা এখানে অ্যাস আউট দিচ্ছি, অ্যাস আউট। আমরা বলছি ফাইল ডট এক্সিস্ট, আমি চেক করতে চাচ্ছি আসলে এই জায়গায় এই নামে কোনো ফাইল আছে কিনা। ওকে, সো সে কি ট্রু আর ফলস অ্যান্সার বাড়াবে। সো ট্রু, ফাইল আছে, বুঝতে পারছেন তো? দেখেন একটু ফাইলের নামটা বদলাই দেই, পিপিটির জায়গায় একটা পি দিলাম, সেভ করলাম, রান করলাম, তার মানে এই নামে কোনো ফাইল ওখানে নাই। ওকে, ক্লিয়ার? এবার আমরা একটু চেক করি আরও কিছু অ্যাস আউট, মানে মেথডগুলো চেক করব। সো ফাইল ডট ইজ, না রিডেবল কিনা, এখানে ইউজ করছি ক্যান রিড, আরেকটা দিয়ে দিচ্ছি ক্যান রাইট। ওকে, একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা জানি না, দেখছেন এই মেথডগুলোর আগে নামে কিন্তু ওরা চেষ্টা করছে অ্যাকশন ভার্ব ইউজ করতে। এই যে মাঝে মাঝে আমি লিখি না, দেখেন না, ডু সাম। তো মানে এটা ভালো প্র্যাকটিস যে আপনি কোনো মেথডের আগে এরকম অ্যাকশন ভার্ব ব্যবহার করবেন, যেন আপনার নাম শুনলেই বোঝা যায় যে এটার মেথড। তাহলে এটাকে আমরা চালাই আবারও, রান। সো ট্রু, কারণ এটা কি রিডও করা যাবে, রাইটও করা যাবে। যদি আমি এই ফাইলটাকে নষ্ট করি, আচ্ছা দেখি এটা নষ্টই করি। সো প্রপার্টিজে গেলাম, কই যেন, এই যে রিড অনলি করে দিলাম, রাইট করা যাবে না, শুধু রিড করা যাবে, ঠিক আছে? সো অ্যাপ্লাই, ওকে। আচ্ছা হিডেনটাও দিয়ে দিলাম, না হিডেন দিলাম না, থাক, হিডেন দিলে পরে আবার এখান থেকে বের করে আনতে কষ্ট হবে আবার। সো এবার আবার প্রোগ্রামটাকে আমরা চালাচ্ছি, খেয়াল করেন, ফলস, কারণ এটা অনলি রিড অনলি করে দিয়েছি, শুধু রিড করা যাবে, রাইট করা যাবে না। মজার না প্রোগ্রামগুলো? আচ্ছা, আগে এটা ঠিক করে নিয়ে আসি, আমি পরে কাজ করতে যাবো তখন বিপদে পড়বো, আগে ঠিক করে দিই। ওকে, সো আরও কিছু মেথড আছে এখানে, যেমন এটা ফাইল কিনা, এটা একটা, তারপর এটা ইজ অ্যাবসোলিউট কিনা, এটা হিডেন কিনা, এই মেথডগুলো আমরা চাইলে আরেকটা জিনিস দেখা যাবে, লাস্ট মডিফাইড, যে এই ফাইল আমি লাস্ট কবে মডিফাই করছি, কিন্তু তার আগে আবার একটু ঝামেলা আছে। আচ্ছা করি, আচ্ছা আচ্ছা অ্যাবসোলিউটটা দেখবেন, আচ্ছা চলেন দেখি, ইজ অ্যাবসোলিউট।
ট্রু, হ্যাঁ এটা অ্যাবসলিউট ফাইল, মানে অ্যাবসলিউট ইয়ে আর কি, যে এ পাথ। ঠিক আছে। আচ্ছা, আরেকজন কি দেখতে চেয়েছিলাম আমরা? লাস্ট মডিফাইড। ওকে, সো লাস্ট মডিফাইডটা যদি দেখতে হয় স্যার, কারণ এটা কি পাঠাবে ও আমাদেরকে। আচ্ছা দেখাই আগে, সরি, আগে ভুলটা করে নেই, ভুল না করলে তো বুঝবেন না যে কেন এটা লিখলাম। রান। সো দেখেন ও আমাদেরকে কি দিচ্ছে, এটা বিশাল একটা নাম্বার দিয়ে দিচ্ছে। এই নাম্বার দিয়ে তো আমরা বুঝতে পারতেছি না কি হইলো ঘটনাটা। তাহলে আমরা এটাকে একটু সাইজ করে দিই অন্যভাবে, না সাইজ করতেছি এরকমভাবে, নিউ ডেট, ডেট জাভা ইউটিল, এটার মধ্যে আমরা এবার এটাকে পাস করে দিই এইটাকে, রান। সো এইবার দেখেন লাস্ট মডিফাই আমরা কবে করছি, এই যে 4টা 26 মিনিটে আমরা এটাকে ইউজ করছি, তাই না? ভুল দিছে? ঠিকঠাক তো দিছে মনে হয়, তাই না? ওকে, তো এই ছিল ফাইলের ঘটনা। এবার হচ্ছে ফাইল ইনপুট আউটপুট। আমরা আস্ত ফাইল ইনপুট আউটপুট সিস্টেম নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এই পার্টটুকুকে আমি আলাদা রাখবো, পার্টটু এতটুকু রাখলাম আমরা, ঠিক আছে।